মানে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। মানে আমি এখানে কোনো মিশ্রণ, মানে যেমন ধরো জল আর লবণ, তুমি লবণ আর জলকে পৃথক করবে, মানে যে কোনো মিশ্রণকে তুমি মানে যে কোনো প্রক্রিয়া বা যে কোনো পদ্ধতিতে তুমি পৃথক করবে, সেটাই হচ্ছে তোমার মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। দেখো মিশ্রণের উপাদানের পৃথকীকরণে ফার্স্ট যেটা আসবে তোমার মিশ্রণ কি বা মিক্সচার কি। যে এখানে কি বলছে ডেফিনেশনে, দেখো বলছে যে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না। মানে যেমন ধরো বায়ু, মানে বাতাস, এরা কি করে? পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না। মানে এখানে নাইট্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও রয়েছে। তার মানে এইটা হচ্ছে মিক্সচার, মানে মিশ্রণ, মানে যারা রাসায়নিক বিক্রিয়া করবে না, সেটাই হচ্ছে সেই পদার্থগুলোকে পৃথক করবে। কি বলছি? যে পরস্পরের রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মিশিয়ে যে পদার্থ গঠিত হবে, যাতে উপাদানগুলি নিজেদের ধর্ম বজায় থাকে, এবং সেই পদার্থকে মিশ্র পদার্থ বলে। মানে তুমি এমন যেই রাসায়নিক বিক্রিয়া যখন তো ফর্ম হচ্ছে, তখন কোনো মানে নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে না, জাস্ট তাদের ওজন অনুপাতে তারা মিশ্রিত হচ্ছে। কি বলছে? পরস্পরের রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক, মানে যেমন ধরো বায়ুর ক্ষেত্রে হবে, মানে সব রকম মিশে রয়েছে, মানে তোমার নাইট্রোজেন হবে, অক্সিজেন হবে, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তারপর ধূলিকণা, যা হবে সব কটাই একসাথে মিক্সড হয়ে রয়েছে। মানে সেই জন্যই বলেছে দুই বা তার বেশি যৌগিক বা মৌলিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে মিশ্রিত হয়ে যে পদার্থ গঠিত করবে, তার সেই পদার্থটাকে মিশ্রণ বা মিশ্র পদার্থ বলছে। এই মিশ্র পদার্থ দুটো প্রকারের, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ আর একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ কি বলছে দেখো এখানে, সমসত্ব মিশ্রণ বলছে যে যে মিশ্রণ বা মিশ্র পদার্থের প্রতিটি অংশে উপাদানগুলির ভৌত ধর্ম একই থাকে এবং গঠন অনুপাত ভিন্ন হয়। মানে ভৌত ধর্ম মানে ফিজিক্যাল স্টেট, মানে সেটা যদি লিকুইড স্টেটে থাকে তো লিকুইড, মানে ফিজিক্যাল স্টেটটা এক থাকবে, মানে ভৌত ধর্মটা একই থাকবে। মানে যদি সেটা গ্যাসিয়াস থাকে, যেমন ধরো বায়ুর ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেনও গ্যাস, আবার কার্বন ডাই অক্সাইডও গ্যাস, আবার নাইট্রোজেনও গ্যাস, আবার জলীয় বাষ্পও গ্যাস। তার মানে ওদের গ্যাসিয়াস স্টেটটা একই থাকছে। তো সেই জন্য ডেফিনেশনে কি বলছে? যে মিশ্রণ বা মিশ্র পদার্থের প্রতিটি অংশের উপাদানগুলির ভৌত ধর্ম, মানে ভৌত ধর্ম মানে তাদের ফিজিক্যাল স্টেটটা একই থাকছে এবং গঠন অনুপাত ভিন্ন হচ্ছে, মানে অভিন্ন হচ্ছে, মানে গঠন অনুপাতটাও একই হচ্ছে, সেই মিশ্রণকে তুমি সমসত্ব মিশ্রণ বল। কি বলছে? দুটো পয়েন্ট মনে রাখতে হবে, যে ভৌত ধর্ম একই হয় এবং গঠন অনুপাত অভিন্ন হয়, তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন হচ্ছে সাধারণ লবণের জলীয় দ্রবণ, জল ও ইথাইল অ্যালকোহলের দ্রবণ। মানে জল আর মানে সাধারণ লবণ যেটা কি, মানে লবণ, মানে জলের মধ্যে তুমি লবণ দিচ্ছ, সেটাই হচ্ছে তোমার সাধারণ লবণের জলীয় দ্রবণ। জল ও ইথাইল অ্যালকোহলের দ্রবণ, সেটা হবে কি সমসত্ব মিশ্রণ। ঠিক আছে? মানে সমসত্ব মিশ্রণ বেসিক্যালি কি দাঁড়াচ্ছে? যে এমন একটা মিক্সচার তৈরি হবে যেটা ট্রান্সপারেন্সি থাকবে, মানে টোটালটাই মিক্সড হয়ে যাবে। মানে তুমি যেমন ধরো লবণ জলে যদি দেখো, লবণ আর জল, তুমি লবণ জল আর নর্মাল জলের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স পাবে না। মানে ওই পদার্থের গঠন যখন করেছিলে, যে লবণগুলো জলের অণুর মাঝখানে, মানে হচ্ছে মাঝখানের ফাঁকা স্থানেতে অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাই সেখানে সমসত্ব মিশ্রণ তৈরি হচ্ছিল। তার মানে লবণের অণুগুলোকে তুমি দেখতে পাচ্ছিলে না, মানে সেটা হোমোজিনিয়াসলি মিক্সড হয়ে যাচ্ছিল। সেই জন্য এখানে কি বলছে? যে মিশ্রণ বা মিশ্র পদার্থের প্রতিটি অংশে উপাদানগুলির ভৌত ধর্ম একই ও গঠন অনুপাত অভিন্ন হয়, তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন সাধারণ লবণের জলীয় দ্রবণ, ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ। মানে তোমাকে এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। এরপর হচ্ছে তোমার অসমসত্ব মিশ্রণ। বলছে যে মিশ্রণ বা মিশ্র পদার্থের প্রতিটি অংশে উপাদানগুলির ভৌত ধর্ম ও গঠন অনুপাত পৃথক হয়। আগের গুলো ছিল ভৌত ধর্ম ও হচ্ছে তোমার গঠন অনুপাত কি ছিল?
একই ছিল, এখানে হয়ে যাচ্ছে তোমার যে মিশ্রণ বা মিশ্র পদার্থের প্রতিটি অংশের উপাদানগুলির ভৌত ধর্ম ও গঠন অনুপাত পৃথক হয় তাকে অসমসত্ব মিশ্রণ বলে। এখানে অসমসত্বটা লেখা হয়, ঠিক আছে, অসমসত্ব মিশ্রণ বলে। যেমন হচ্ছে জল ও বালির মিশ্রণ, মানে তুমি জল আর বালি মিক্সড করলে দেখবে বালিটা জলের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে না। বা তোমার জল ও তেলের মিশ্রণ, মানে যেখানে তেলটা জলের উপর ভাসছে, কারণ তেলের ঘনত্বটা জলের থেকে কম বলে তাই জলের উপর ভাসছে। তো যেখানে তোমার কমপ্লিটলি মিক্সড হবে না, মানে তুমি দুটো পদার্থকে সেপারেট করতে পারবে, সেইটা হয়ে যাবে তোমার অসমসত্ব মিশ্রণ। তার মানে সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরপরে দেখো, এর পরের পয়েন্টে বলছে তোমার মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এই যে ধরো জল ও বালিকে পৃথক করবে, বা লবণ ও জলকে পৃথক করবে, মানে এইটা কিভাবে, মানে তার মানে পৃথকীকরণ বলতে তুমি কি বুঝবে? মানে বলছে যে একটি মিশ্র পদার্থের দুই বা তার বেশি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ যে কোনো ওজন অনুপাতে থাকতে পারে, কিন্তু মিশ্রণে তাদের নিজেদের ধর্ম বজায় থাকে। যেমন জল ও তেল, জলের ধর্ম সেখানে বজায় থাকছে আর তেলের ধর্মও বজায় থাকছে। তার মানে এই লাইনটা যে বলছে নিজের ধর্ম বজায় থাকে এবং মিশ্রণের বিভিন্ন উপাদানগুলিকে সহজে ও ভৌত উপায়ে পৃথকীকরণ করার পদ্ধতিকে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ বলা হয়। মানে এই যে দুটো পদার্থকে যেই পদ্ধতিতে তুমি পৃথক করবে তাকে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ বলা হচ্ছে। বলছে কোন মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোন পদ্ধতিতে পৃথক করা হবে তা নির্ভর করে ভিন্ন ভিন্ন উপাদানের গলনাঙ্ক। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দাব্রতা, উদ্বায়িতা, ঘনত্ব ইত্যাদি, মানে ইত্যাদি ভৌত ধর্মের ওপর, মানে তুমি মানে কোন পদ্ধতি, মানে কিসের ওপর নির্ভর করে এই সেপারেশনটা হবে। মানে যেমন ধরো লবণ আর জলকে তুমি যদি বলো যে আমি সেপারেট করব, তো সেপারেট করারও পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে গেলেই তবে তুমি সেপারেট করতে পারবে। এবার দেখো লবণ আর জলের বয়েলিং পয়েন্ট বা হচ্ছে তোমার ঘনত্ব সব আলাদা, সেই জন্যই এখানে বলছে যে ভিন্ন ভিন্ন উপাদানের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দাব্রতা ও উদ্বায়িতা, ঘনত্ব ইত্যাদি ভৌত ধর্মের ওপর নির্ভর করবে। মানে কোন কোন বিষয়ের মিশ্রণ থেকে উপাদানগুলিকে কোন কোন পদ্ধতিতে পৃথক করা হবে তার নির্ভর করবে বিভিন্ন উপাদানের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, উদ্বায়িতা, ঘনত্ব, দাব্রতা ইত্যাদি ধর্মের ওপর। কি বলছে যে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার প্রয়োজনীয়তা, আমরা মানে পৃথক কেন করব, মেন আমি তো পৃথক কিভাবে পৃথক করবে, কোন উপাদানের কোন ধর্মের ওপর নির্ভর করে পৃথক করা হবে, তো সেইটা বলে দিয়েছি। এবার কোশ্চেন আসছে যে কেন পৃথক করবে, মানে পৃথক করার প্রয়োজনীয়তাটা কি। যেমন বলছে যে মিশ্রণ থেকে ক্ষতিকর ও বা অবাঞ্ছিত উপাদানগুলিকে অপসারিত করতে পৃথকীকরণের প্রয়োজন। মানে মিশ্রণের মধ্যে যেমন হচ্ছে, যেমন ধরো জলে ভাসমান ময়লা বা কাদার কণা জল থেকে দূর করে তবেই পানীয় জলের রূপে তাকে আমরা ব্যবহার করা হয়। দেখো তার মানে এখানে কি বলছি যে মিশ্রণ থেকে ক্ষতিকর বা অবাঞ্ছিত উপাদানগুলিকে অপসারিত করতে ক্ষতিকরণের মানে পৃথকীকরণের প্রয়োজন। মানে যেমন জলে ভাসমান ময়লা বা কাদার কণা জল থেকে দূর করে তবেই পানীয় জল রূপে তাকে ব্যবহার করা হয়। তার মানে যে অবাঞ্ছিত ক্ষতিকর পদার্থকে পৃথক করার জন্যই তুমি সেপারেশন ইউজ করবে, যেটা দেখবে সব বাড়িতেই তোমার ফিল্টার রয়েছে, মানে দেখবে অ্যাকোয়াগার্ড বলে তোমার ফিল্টার সবার বাড়িতে লাগানো রয়েছে, কারণ ওই যে আয়রনটা আছে সেই আয়রনটাকে সেপারেট করার জন্য। এবারে দেখো মিশ্রণ থেকে কোনো পদার্থকে বিশুদ্ধি রূপে পাওয়ার জন্য পৃথকীকরণের একান্ত আবশ্যক, মানে কারণ ওষুধ তৈরি করতে, গবেষণার কাজে বা শিল্পক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে ব্যবহারের কাজেও অনেক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়ার প্রয়োজন হয়। মানে মিশ্রণ থেকে কোনো পদার্থকে মানে তুমি পিউরিফিকেশন করবে, মানে বিশুদ্ধ রূপে পাওয়ার জন্য পৃথকীকরণ একান্তভাবে প্রয়োজন। কারণ কি ওষুধ তৈরি করতে, গবেষণার কাজে, শিল্পক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ব্যবহারের কাজেও অনেক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় পাওয়ার প্রয়োজন। থার্ড পয়েন্ট কি বলছে, মিশ্রণ থেকে প্রয়োজনীয় উপাদানগুলিকে পৃথক করতে পৃথকীকরণ পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতির সাহায্যে পেট্রোল, ডিজেল,
কেরোসিন, গ্যাসোলিন ইত্যাদি অত্যাবশ্যক উপাদানগুলি পৃথক করা হয়। মানে পেট্রোলিয়াম জাতীয়, মানে যেটাকে আমরা খনিজ তেল বলছি, সেখান থেকে এই আংশিক পাতনের মাধ্যমে তোমার পেট্রোল, ডিজেল, গ্যাস, এলপিজি গ্যাস সবকিছু আংশিক পাতনের মাধ্যমে সেপারেট করা হচ্ছে। পয়েন্ট কি বলছি, যে আমি কোন কোন পদ্ধতিতে পৃথক করব, সেই পদ্ধতি কি কি? একটা হচ্ছে ক্লাসন মানে ক্রিস্টালাইজেশন, তারপর পাতন মানে ডিস্টিলেশন, আংশিক পাতন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঊর্ধ্বপাতন ক্রোমাটোগ্রাফি, আশ্রাবণ আর পরিশ্রাবণ। মানে এর মধ্যে তোমার পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন এগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। যেইটুকু সিলেবাসে আছে আমি সেইটুকুই বলবো। তোমাকে এই প্রত্যেকটা পদ্ধতি মনে রাখতে হবে। ক্লাসন, পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, ক্রোমাটোগ্রাফি, আশ্রাবণ এবং পরিশ্রাবণ পদ্ধতি। ওকে, তো এই পদ্ধতির মধ্যে ফার্স্ট যেটা আসবে তোমার পাতন, মানে যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয়, তাকে পাতন বলে। মানে পাতন কাকে বলে? মানে যে পদ্ধতিতে কোনো তরলকে তুমি উত্তপ্ত করে বাষ্প পরিণত করলে, মানে তার বয়েলিং পয়েন্ট, মানে তার বয়েলিং পয়েন্টের বেশি তাপমাত্রা, মানে তাকে বয়েল করছো, মানে তাকে বাষ্পে নিচ্ছে। যেমন জলের বয়েলিং পয়েন্ট কত? ওয়াটারের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি গেলেই তবে জল ভেপারে পরিণত হবে। সেরকমই বলছে যে কোনো তরলকে, মানে যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করা হয়, তাকে পাতন বলে। মানে তরল দাবককে কোনো কঠিন পদার্থে দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে ওই উপাদানকে পৃথক করা যায়। যেমন পাতন পদ্ধতিতে কি কি পৃথক করবে তুমি? লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জলকে, তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে ও জলকে, চিনির জলীয় দ্রবণ থেকে চিনি ও জলকে পৃথক করা হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, কিন্তু এই লাইন থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। বলছে তরল দ্রাবককে কোনো কঠিন পদার্থ, মানে তরল দ্রাবকে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকবে। যেমন চিনি আর জল, চিনিটা কি কঠিন পদার্থ, তাদেরকে সেপারেট করতে তুমি পাতন ইউজ করবে। মানে আমি পাতন পদ্ধতি কখন ইউজ করব? বলছে যে তরল দাবকে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে ওই উপাদানকে পৃথক করা যায়। যেমন পাতন পদ্ধতিতে লবণের জলীয় দ্রবণ, তুঁতের জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ। তুঁতে, লবণ আর চিনি সবকটাই কি হচ্ছে তোমার এমনি নর্মালি কি অবস্থায় থাকে? কঠিন ফরম্যাটে থাকে, সলিড ফরম্যাটে থাকে। তাই এই জন্য এই লাইনটার ইম্পর্টেন্স আছে যে কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে এই উপাদানকে পৃথক করা যায়। তারপর বলছে যখন কোনো কঠিন পদার্থ কোনো তরলে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, অথবা দুটি তরলের সমসত্ব মিশ্রণ যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। মানে যে মিশ্রণের উপাদানের, মানে যেই ধরো লবণ আর জল 30 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি উষ্ণতার, মানে স্ফুটনাঙ্কের পার্থক্য, মানে বয়েলিং পয়েন্টের পার্থক্য 30 ডিগ্রি বেশি হতে হবে, এবং তাপ প্রয়োগ করে যারা বিয়োজিত হয় না, মানে ধরো তুমি জলকে তাপ প্রয়োগ করলে তুমি ওইটা H+OH- বিয়োজিত হবে না। মানে এবং কি বলছে, তাপ প্রয়োগে যারা বিয়োজিত হয় না সেই সমস্ত মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা জন্য পাতন প্রক্রিয়া ব্যবহার করা। তার মানে মেন পয়েন্ট কি দাঁড়ালো, যখন কঠিন পদার্থ কোনো তরলে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, অথবা দুটি তরলের সমসত্ব মিশ্রণ যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য, মানে দুটি, যেমন লবণ ও জলের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, কারণ জলের স্ফুটনাঙ্ক আর হচ্ছে তোমার লবণের স্ফুটনাঙ্কের পার্থক্য, মানে বয়েলিং পয়েন্টের পার্থক্যটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, তবেই তুমি পাতন প্রক্রিয়া মাধ্যমে লবণ ও জলকে পৃথক করতে পারো। এরপরের পয়েন্টটা দেখো, যে পাতনের পদ্ধতির নীতি, এই নীতিটা খুব ইম্পর্টেন্ট। নীতিটাতে কি বলছে তোমার, দেখো এখানে কি বলছে, যে তরল দ্রাবকে কোনো উদ্বায়ী পদার্থ কি জানো, মানে যাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই ভেপারে পরিণত হয়েছে, সেইটা হচ্ছে তোমার উদ্বায়ী। অনুদ্বায়ী মানে যেমন হচ্ছে চিনি, লবণ, এগুলোকে রেখে দিলে কেউ মানে কমে যায় না। যেমন কর্পূর, ন্যাপথলিন, ওগুলো হচ্ছে উদ্বায়ী। মানে এখানে বলছে অনুদ্বায়ী মানে চিনি, লবণ এগুলো মানে যারা নর্মাল টেম্পারেচারে ভেপারে পরিণত হয় না। ঠিক আছে,
মানে অনুদ্বায়ী কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে পাতন পদ্ধতিতে ওই উপাদানগুলিকে পৃথক করা হয়। এই পদ্ধতিতে দ্রবণকে একটি উপযুক্ত পাত্রে নিয়ে উত্তপ্ত করলে দ্রাবকের বাষ্পীভবন শুরু হয়। নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে তরল দ্রাবকটি ফুটতে শুরু করে এবং দ্রবণে থাকা তরল দ্রাবকটি সম্পূর্ণ রূপে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত রাখতে হয়। মানে ধরো যদি তুমি 30°C টেম্পারেচারে হিট করছো, দেখছো যে একটা পদার্থ তোমার ভেপার হতে আরম্ভ করেছে 30°, তোমাকে ওই 30°C রাখতে হবে ফিক্সড। মানে তুমি 30°C বেশি করা চলবে না। মানে তুমি যদি 40° করে যাও তাহলে ওই 30° ছেড়ে বেরিয়ে এসেছো, ওই পদার্থটা সেপারেট হবে না। মানে ধরো তোমার যদি এরকম কোনো সেপারেশন, ধরো এইটা হচ্ছে পাতন প্রক্রিয়ার ইনস্ট্রুমেন্ট, দেখতে পাচ্ছ তুমি, হ্যাঁ কি না? ধরো এখানের মধ্যে সাধারণ লবণ নিচ্ছ, এই যে এই বিকারটার ভেতর, এখানে থার্মোমিটার নিচ্ছ, এবার এখানে হিট করছো, দেখা যাচ্ছে যে কোনো টেম্পারেচারে এর মধ্যে যে দ্রবণটা আছে সেটা ভেপার হতে আরম্ভ করেছে। সেইটা এবার এই ভেপারটা যেটা হচ্ছে সেই ভেপারটা এখানে কালেক্ট করা হচ্ছে। তো এবার তার আগে দেখো, আমি এখানে বলার আগে এখানে পদ্ধতিটা বলছি যে উপযুক্ত পাত্রে নিয়ে উত্তপ্ত করলে দ্রাবকের বাষ্পীভবন শুরু হয় এবং নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছালে তরল দ্রাবকটি ফুটতে শুরু করে এবং দ্রবণে থাকা তরল দ্রাবকটি সম্পূর্ণ বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে এবং দ্রবণ থেকে নির্গত শীতকের দ্বারা, মানে শীতক বলতে এই যে এখানে দেখো এই যে টিউবটা দিচ্ছে সেটা হচ্ছে তোমার শীতক বলা হচ্ছে। মানে এখানে তোমার ঠান্ডা করা হচ্ছে, মানে যেহেতু এটা ভেপার হয়ে রয়েছে, মানে এর টেম্পারেচার বেশি, যে এই ভেপারটাকে এই শীতকের মধ্যে পাঠানো হচ্ছে তখন সেটা আবার লিকুইডে পরিণত হচ্ছে। তো এখানে কি বলছে যে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে এবং দ্রবণ থেকে নির্গত বাষ্প শীতকের দ্বারা ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে সঞ্চিত হতে থাকে এবং পাত্র পড়ে থাকা অনুদ্বায়ী কঠিন দ্রাবক, মানে এই যে এখানে তোমার যে এই গ্রাহক পাত্র, এটা মানে গ্রাহক ফ্লাক্স, এর মধ্যে তোমার সঞ্চিত হচ্ছে, এর ঠান্ডাটা মানে এর টেম্পারেচার কমতে থাকলে কি হবে, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, মানে অনুদ্বায়ী পদার্থে ফিরে আসবে। তো সেটাই এখানে বলছে দুটি মিশ্রণীয় তরলে স্ফুটনাঙ্কের পার্থক্য কি হচ্ছে, তোমার 30° বেশি হলে মিশ্রণের উপাদানের তরল দুটিকে পাতন পদ্ধতিতে পৃথক করা যায়। সেক্ষেত্রে মিশ্রণটিকে উত্তপ্ত করলে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি আগে পাতিত হয় এবং বেশি স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরলটি পরে পাতিত হয়। এটা হচ্ছে নীতিটা। এই নীতিটা তোমাকে পরীক্ষায় আসতে পারে, পাতন পদ্ধতির নীতি লেখো, এটা একবার পড়ে নাও। বলছে যে মিশ্রণের পাতন কাকে বলে, যে পাতন পদ্ধতিতে পাতন কাকে বলে আগের দিন বলেছি। বলছে পাতন পদ্ধতিতে জৈব দ্রাবক তাতে অশুদ্ধি রূপে দ্রবীভূত থাকা অনুদ্বায়ী জৈব কঠিন পদার্থকে পৃথক করা যাবে। মানে পাতন পদ্ধতিতে তুমি কোন কোন পদার্থগুলোকে পৃথক করবে সেইটা এখানে তোমার এক্সপ্লেন করা হচ্ছে, মানে কিভাবে আমি পৃথক করব। বলছে যে পাতন পদ্ধতিতে জৈব দ্রাবক, জৈব মানে অর্গানিক কম্পাউন্ড, যেমন কি তেল হবে, ক্লোরোফর্ম হবে, ইথার হবে, আবার ধরো তোমার যে কোনো অর্গানিক কম্পাউন্ড, মানে তেলটা আসবেই মাস, তেল আর ক্লোরোফর্ম, এটাই তোমাদের বইয়েতে স্টেটমেন্টে লেখা রয়েছে, এটা অর্গানিক কম্পাউন্ড। কি বলছে যে পাতন পদ্ধতিতে জৈব দ্রাবক তাতে অশুদ্ধি রূপে দ্রবীভূত থাকা অনুদ্বায়ী জৈব কঠিন পদার্থকে পৃথক করা যাবে। কি বলছে পাতন প্রক্রিয়ায় পৃথকীকরণের ফলে গ্রাহক পাত্রে জমা হওয়া বিশুদ্ধ দ্রাবকটিকে পাতিত দ্রব্য, মানে কোথায়, এই যে গ্রাহক পাত্রেতে যেটা জমা হচ্ছে, মানে এখানে যেটা জমা হচ্ছে সেইটা হচ্ছে তোমার পাতিত বা ডিস্টিল, আর পাতন ফ্লাক্সে পড়ে থাকা কঠিন জৈব অশুদ্ধিটাকে অবশেষ বা রেসিডিউ, মানে এখানে যেটা পড়ে থাকছে এইটা হচ্ছে তোমার পাতন পাত্র, আর গ্রাহক পাত্র হচ্ছে এইটা। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ যে এইটা পাতন পাত্র যেখানে তুমি হিট করছিলে, আর গ্রাহক পাত্র হচ্ছে তোমার এইটা। গ্রাহক পাত্রতে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে পাতিত দ্রব্য। এই ছবি থেকে কোশ্চেন আছে কিন্তু, বলে দিলাম, মানে তোমাদের স্কুলেতে বা বিভিন্ন স্কুলেতে এসেছে, ঠিক আছে, সেই জন্য এই স্টেটমেন্টটাকে বলে দিচ্ছি যে পাতন প্রক্রিয়ায় পৃথকীকরণের ফলে
গ্রাহক পাত্রে জমা হওয়া বিশুদ্ধ জৈব দ্রব্যটিকে পাতিত দ্রব্য, মানে এখানে যেটা জমিত হচ্ছে মানে জমা হচ্ছে, আর পাতন ফ্লাক্সে যেটা অশুদ্ধি হিসাবে থেকে যাচ্ছে সেটাকে অবশেষ বা রেসিডিউ বলা হয়। ঠিক আছে, এইটা মনে রাখবে। এরপরে বলছে যে তুমি সাধারণ লবণের জলীয় দ্রবণ থেকে কিভাবে বিশুদ্ধ জল পাওয়া যাবে। সাধারণ লবণের জলীয় দ্রবণ মানে এমনি যেমন ধরো যেটাকে লবণ জল বলে, মানে জাস্ট জলেতে লবণ দিলে সেখান থেকে লবণটাকে পৃথক করবে। কিভাবে পৃথক করবে? এখানে কি হচ্ছে, লবণটা কঠিন পদার্থ, মানে পাতন পদ্ধতিতে কি বলা হয়েছিল যে অনুদ্বায়ী কঠিন পদার্থ হতে হবে, তার মধ্যে হচ্ছে কি বলে তরল, মানে তরলের মধ্যে মিক্স থাকবে। তো এখানে কি বলছে যে পাতন প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ লবণের জলীয় দ্রবণ থেকে বিশুদ্ধ জল পাওয়া যাবে নিম্নলিখিত উপায়, মানে পৃথকীকরণ প্রক্রিয়ার সম্পূর্ণ, মানে কি কোন পদ্ধতিতে বলছে যে লবণের জলীয় দ্রবণটিকে একটি গোলতল পাতন ফ্লাক্স নেওয়া হলো, মানে এইটা, এই যে এটা সাধারণ লবণের জলীয় দ্রবণ, দেখো এখানে লেখা রয়েছে, ওই সাধারণ লবণের জলীয় দ্রবণের পিকচারটাই এখানে দেওয়া হয়েছে। এতে সাধারণ লবণ নিয়েছো, এইটাকে হিট করছো, এবার সাধারণ লবণের একটা স্ফুটনাঙ্ক রয়েছে, কি বলছে যে বলছে গোলতল পাতন ফ্লাক্স নিয়ে তার সাথে শীতকযুক্ত নির্গমন নল, থার্মোমিটার, গ্রাহক ফ্লাক্স ইত্যাদি যথাযথভাবে বিন্যাস করা হয়। মানে আমি এইটা নিলাম, এখানে কি নিলাম এটা ভালো করে দেখো, তোমার বইয়েতেও ছবিটা আছে। এটা হচ্ছে পাতন ফ্লাক্স, এইটা হচ্ছে তোমার শীতক, এটা হচ্ছে গ্রাহক ফ্লাক্স, আর এখানে থার্মোমিটার নিয়েছো। নিয়ে এবার কি বলছে যে এবার তার জালির ওপর ত্রিপদ স্ট্যান্ডে বসানো পাতন ফ্লাক্সটিকে বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হয়। এর ফলে পাতন ফ্লাক্সে থাকা দ্রবণ এক সময়ে ফুটতে শুরু করে এবং দ্রবণে উপস্থিত জল বাষ্পে পরিণত হয়। এই উষ্ণতায় এই উষ্ণ জলীয় বাষ্প শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং বিশুদ্ধ জলে পরিণত হয়। গ্রাহক ফ্লাক্সে জমা হয় এবং পাতন ফ্লাক্সটি যখন সামান্য দ্রবণ অবশিষ্ট থাকে তখন বার্নারটি সরিয়ে নিয়ে তাপ প্রক্রিয়া বন্ধ করা হয়। ঠিক আছে, মানে আমি জাস্ট কিভাবে সেপারেশন করব। তাহলে গ্রাহক পাত্রে কে চলে আসছে এখানে, ইম্পর্টেন্ট দেখো, বলছে এখান থেকে দেখো ফ্লাক্সটিকে পাতন ফ্লাক্সটিকে বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হয়। এর ফলে পাতন ফ্লাক্সে থাকা দ্রবণ এক সময় ফুটতে শুরু করে এবং দ্রবণে উপস্থিত জল বাষ্পে পরিণত হয়। তার মানে আমি যখন জল কখন বাষ্পে পরিণত হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে আমি বার্নারটা টেম্পারেচার যখন 100 ডিগ্রি হয়ে গেছে বা পাতন ফ্লাক্সের টেম্পারেচারের যখন 100 ডিগ্রি হয়ে গেছে তখন জল বাষ্প হতে আরম্ভ করে দিয়েছে। তাহলে সেই বাষ্পটাই শীতকের মধ্য দিয়ে বেরিয়ে আসছে, মানে বাষ্প কি হবে, আর ওর ভেতর থাকবে না, যেহেতু এখানে গ্যাস নিষ্কাশনের ব্যবস্থা আছে। এই যে এই ছবিটা, এখানে যেই জল বাষ্প হতে আরম্ভ করেছে এখান থেকে বেরোতে আরম্ভ করেছে, আর এখানে আমি শীতক রেখেছি, তাহলে আবার এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে জল রূপে জমা হয়ে যাচ্ছে, হ্যাঁ গ্রাহক ফ্লাক্সে জমা হয়ে যাচ্ছে। তো সেটাই এখানে বলা হচ্ছে। এখানে কোশ্চেন জিজ্ঞেস করবে যে সাধারণ লবণ থেকে বিশুদ্ধ জল পাওয়ার পদ্ধতিতে বা পাতন পদ্ধতিতে অবশেষ রূপে কে পড়ে থাকে বা গ্রাহক পাত্রে কে জমা হয়। গ্রাহক পাত্রে জল জমা হয় আর অবশেষ রূপে লবণ পড়ে থাকে। বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে, এর পরের টপিক দেখো। পরের টপিক কি বলছে যে পাতনের সাথে, তার মানে আমরা পাতনে কি করলাম, একবার হিট করলাম আর একবার ঠান্ডা করলাম। তার মানে হিট করার পদ্ধতি মানে জল কি হয়ে যাচ্ছে বা তরল পদার্থ বাষ্প পরিণত হয়ে যাচ্ছে, সেইটাকে কি বলছে বাষ্পীভবন। আর যখন ঠান্ডা করে নিচ্ছ তখন সেটা কি হয়ে যাচ্ছে, কনডেন্স হয়ে যাচ্ছে, মানে ঘনীভবন হয়ে যাচ্ছে। মানে পাতন পদ্ধতি দুটো মানে পদ্ধতি হয়ে যাচ্ছে, একটা হচ্ছে বাষ্পীভবন আর একটা ঘনীভবন। এটাও ভালো কোশ্চেন কিন্তু। কি বলছে যে তাপ প্রয়োগের মাধ্যমে তরলকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বাষ্পভবন বলা হয় এবং ওই বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় ঘনীভবন। তার মানে পাতন ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। মানে তোমাকে যদি এরকম জিজ্ঞেস করে পাতন পদ্ধতি কতগুলো পদ্ধতির মাধ্যমে সংগঠিত হয়, তোমার অ্যান্সার হবে দুটো, এক হচ্ছে বাষ্পীভবন
তারপরে ঘনীভবন, প্রথমে ঘনীভবন না, প্রথমে বাষ্পীভবন তারপরে ঘনীভবন। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ কি না? এই যেখানে পাতন প্রক্রিয়া, প্রথমে বাষ্পীভবন পরে ঘনীভবন ঘটানো হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন আসতে পারে, হ্যাঁ কি না কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে, বা এক কথায় উত্তর একটা মানে শর্ট অ্যান্সার টাইপ 1 নম্বরের কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? মানে একদম সিম্পল কথা। এর পরের পার্টটা দেখো, বলছে সমুদ্রের জল সূর্যের তাপে যখন বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, তখন সমুদ্রের জলে দ্রবীভূত লবণ সমুদ্রে থেকে যায় এবং জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, এবং পরে মেঘ থেকে বৃষ্টির মাধ্যমে ওই জল পৃথিবীতে নেমে আসে। তাই বৃষ্টির জলে কোনো লবণ পাওয়া যায় না, অতএব এটি একটি প্রাকৃতিক পাতন প্রক্রিয়া। এবার তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করলেও প্রাকৃতিক পাতন প্রক্রিয়ার উদাহরণ দাও এবং ব্যাখ্যা করো, কি লিখবে? তখন তোমাকে এতটুকু অংশ লিখতে হবে। সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, ওই মেঘই বৃষ্টি হয়ে মানে পৃথিবী বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টির জল নোনতা হয় না কেন? তখন বলতে হবে যে পাতন প্রক্রিয়ার মাধ্যমে লবণ ও জল মানে সমুদ্রের জল সেপারেট হয়ে গেছে, মানে পৃথক হয়ে গেছে, মানে বাষ্পীভবনের ফলে সমুদ্রের জল থেকে জল বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করেছে, এবং সমুদ্রের জলের লবণ মানে সমুদ্রের মধ্যেই থেকে গেছে, মানে সেপারেশন মানে পাতন প্রক্রিয়ার এই কথাটা তখন লিখতে হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না আমার কথা? এখান থেকে দুখানা কোশ্চেন হতে পারে, হ্যাঁ কি না? এর পরের টপিক দেখো, পরের টপিক কি বলছে, যে পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত শীতকটির নিচ দিয়ে ঠান্ডা জল ঢুকিয়ে উপরের দিকে বের করা হয় কেন? এরকম কোশ্চেন আসতে পারে। এবারে যে পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত শীতক মানে কোনটা? এই যে কন্ডেন্সেশন যেটা নিচ্ছিলে, মানে এই যে এইটা, মানে এখানে জল বের করে দেওয়া হচ্ছে কেন? মানে কোশ্চেনটা বলছে যে এই শীতক এখানে একবার জল বার করছে, এখানে একবার জল বার করছে, কেন করছে কেন? তার কারণ কি বলছে? ব্যবহৃত কি বলছে দেখো, এখানে বলছে যে পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত শীতকটির নিচ দিয়ে ঠান্ডা জল ঢুকিয়ে ওপর দিয়ে ঠান্ডা জল ব্যবহার করা হচ্ছে কেন? সিম্পল কথা দেখো, যে যখন তুমি হিট করছো বাষ্পটা ওই পাতন প্রক্রিয়ার মধ্যে আসছে, মানে শুধু গরম জল মানে বাষ্পটা আসছে। এবার যদি ওই বাষ্পটা ওই হিটটা যদি বেরোতে না পারে, তাহলে শীতকের কাজ কি? মানে যেমন ধরো দেখবে অনেক বাড়িতে দুটো করে দরজা থাকে, ঠিক আছে? তার মানে একটা দিক থেকে গরম হাওয়া ঢুকছে আর একটা দিক থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে যাচ্ছে। মানে যদি ঠান্ডা হাওয়াটা না বেরোতো তাহলে ঘরটা সারাক্ষণ গরমই থেকে যেত। বা ঠিক এখানে কি হচ্ছে, তোমার গরম জিনিসটা আসছে, একবার তুমি ঠান্ডা জল মানে অ্যাড করছো, আর একটা জায়গা দিয়ে গরম জল বেরিয়ে যাচ্ছে। মানে তুমি জলটা অ্যাড করার জীবনে দুখানা, মানে ধরো এই দিক দিয়ে ঢুকলে আর এই দিক দিয়ে বেরোলে, মানে যখন তুমি যেহেতু এই পেস্টটা মানে তোমার ঘরটা প্রচন্ড গরম, সেই জন্য এক জায়গা থেকে ঠান্ডা হাওয়া তুমি পাস করাচ্ছ, আর একটা জায়গা থেকে দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, কারণ ঘরটা গরম বলে। মানে ওই যদি হাওয়া পাসটা না হতো তাহলে ওইটা ঠান্ডা হতো না। সেই এবার এখানে কি বলেছে, মানে তোমার পরীক্ষার জন্য কি লিখবে বলছে, গরম জল ঠান্ডা জলের তুলনায় হালকা। পাতন প্রক্রিয়ার সময় যে শীতক বা কন্ডেন্সার ব্যবহৃত হয় তার নিচের পার্শ্বনল দিয়ে ঠান্ডা জল প্রবেশ করে যা উত্তাপ্ত বাষ্পের সংস্পর্শে এলে গরম ও হালকা হয়ে উপরের পার্শ্বনল দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ঠান্ডা জলের প্রবাহ উপরের পার্শ্বনল দিয়ে নিচের দিকে হলে কি হতো? মানে কোশ্চেনটা আবার উল্টো হয়ে যাচ্ছে। যদি ঠান্ডা জলটা তুমি নিচের দিক থেকে দিচ্ছ, আমি বলছি ওপর থেকে ঠান্ডা জল দিলে কি হতো? ঠান্ডা জলটা এখান দিয়ে দিচ্ছি, এখান দিয়ে ঠান্ডা জলটা দিচ্ছি, গরম জলটার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে এর সংস্পর্শে আসার পরে। এবার বলছি যে ঠান্ডা জলটা আমরা এখান দিয়ে দিলে কি হবে, ওপর থেকে দিলে কি হবে? ঠান্ডা জলের প্রবাহ উপরের পার্শ্বনল দিয়ে নিচের দিকে হলে জলের অপব্যবহার বেশি হয়, এবং সেই কারণে পাতন প্রক্রিয়ায় ব্যবহৃত শীতকটি নিচের পার্শ্বনল দিয়ে ঠান্ডা জল প্রবেশ করিয়ে ওপর দিয়ে বের করা হয়। ঠিক আছে? মানে জলের এখানে কি হয়ে যাবে, অপব্যবহার বেশি হয়ে যাবে। শুধু এটুকু লিখলেই হবে, কারণ
এর বেশি এক্সপ্লেনেশনে এখন যাওয়ার দরকার নেই। এবার দেখো তাহলে কি দাঁড়ালো, এখানটা কি বলছে, এবার এই পার্টটা দেখো, বলছে মানে যদি দুটি মিশ্রীয় তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 30°C কম হয়, মানে আমার পাতন প্রক্রিয়া হতে গেলে কি করতে হবে, 30°C পার্থক্যটা বেশি হতে হবে। যদি কম হয় সেক্ষেত্রে কি হবে, বলছে যে পাতন পদ্ধতির দ্বারা মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায় না, কারণ মানে 30° কম হলে পৃথক করতে পারছো না। তার কারণ কি বলছে, বলছে এক্ষেত্রে উত্তপ্তকরণ, মানে যখন তুমি গরম করছো বা হিট দিচ্ছ, করণের ফলে বেশি উদ্বায়ী তরলের বাষ্পের সঙ্গে অপেক্ষাকৃত কম উদ্বায়ী তরলের বাষ্প পরস্পর মিশে গিয়ে একসঙ্গে দুটি তরলই পাতিত হবে। এই কারণে এক্ষেত্রে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে আমি আস্তে আস্তে আংশিক পাতন পদ্ধতির কেন প্রয়োজন পড়লো, পাতন দিয়েই তো হয়ে যেত, মানে আংশিক পাতন, হ্যাঁ মানে যাদের পার্থক্যটা খুব কম। এবারে এখানে কি বলছে যে এক্ষেত্রে উত্তপ্তকরণের ফলে বেশি উদ্বায়ী তরলের বাষ্পের সঙ্গে অপেক্ষাকৃত কম উদ্বায়ী তরলের বাষ্প পরস্পর মিশে গিয়ে দুটো তরলই একসাথে পাতিত হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব যে আংশিক পাতন পদ্ধতি। এইটা একটা কোশ্চেন ভালো, বলছে কারণ এক্ষেত্রে উত্তপ্তকরণের ফলে বেশি উদ্বায়ী তরলের বাষ্পের সঙ্গে কম উদ্বায়ী তরলের বাষ্প পরস্পর মিশে গিয়ে একসঙ্গে দুটো তরলই পাতিত হয়। মানে কেন করা হয় না, দুটো তরলই পাতিত হয়ে যায় বলে, সেই ক্ষেত্রে তুমি কোন পদ্ধতি ইউজ করবে, আংশিক পাতন পদ্ধতি। তাহলে আংশিক পাতন কাকে বলে, বলছে কোন মিশ্রণে উপস্থিত পরস্পর দ্রবণীয় দুই বা ততোধিক তরল পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য 20°C বেশি। পাতন পদ্ধতিতে কি ছিল, 20°C কম, মানে 30°C বেশি ছিল পাতন পদ্ধতি, এখানে পার্থক্যটা 20°C কম। আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে বরাবর বাষ্পায়ন এবং ঘনীভবনের মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলা হয়। আংশিক পাতন কাকে বলে, বলছে যদি দুটি মানে কোনো মিশ্রণে উপস্থিত, মানে ভালো করে পড়ে গেলটা ভালো, মিশ্রণে উপস্থিত পরস্পর দ্রবণীয় দুই বা ততোধিক তরল পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য, মানে বয়লিং পয়েন্টের পার্থক্য 20°C কম, আংশিক স্তম্ভ ব্যবহার করে বারবার বাষ্পায়ন ও ঘনীভবনের মাধ্যমে, এই কথাটা লিখতে হবে, বাষ্পায়ন আর ঘনীভবন কথাটা, মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতিকেই আংশিক পাতন পদ্ধতি বলে, যেটাকে ইংলিশ হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ঠিক আছে, এইটার মাধ্যমে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, মানে যেটা খনিজ তেল থেকে আসে, মানে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলোকে সেপারেট করা হয়, এটারও বলবো। ঠিক আছে, তাহলে আংশিক পাতন কাকে বলে, ডেফিনেশনটা ভালো করে পড়বে। এর মূল নীতি কি বলছে, বলছে স্ফুটনাঙ্ক স্বল্প পার্থক্য বিশিষ্ট, মানে লেস দেন 20°C একাধিক তরলের মিশ্রণকে, মানে একটা বা দুটো না, পাতনে তুমি দুটোকে পৃথক করছিলে, এখানে একসঙ্গে ভেরিয়াস মানে তোমার একাধিক তরলকে পার্থক্য করতে পারবে, মানে সেপারেট করতে পারবে, মানে যে এই জন্যই বলছে একাধিক তরল মিশ্রণকে উত্তপ্ত করলে যে তরলটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম সেইটি প্রথমে বাষ্পীভূত হয়ে মিশ্রণ থেকে বেরিয়ে আসে, সেই বাষ্পকে শীতল ও ঘনীভূত করে গ্রাহক পাত্রে সংগ্রহ করা। এইভাবে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি করলে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন তরলের পৃথক ভাবে বাষ্পীভূত হয়ে মিশ্রণ থেকে বেরিয়ে আসে, সেই বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করে আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা হয়। মানে কি বলছে, আংশিক পাতন পদ্ধতির মূলনীতি কি, প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্ক সেম না, মানে ডিফারেন্ট, আলাদা। এবার তুমি কি করছো, যে আংশিক পাতন পদ্ধতিতে তুমি যেহেতু পার্থক্যটা খুবই কম, মানে উপাদানগুলির ভেতরে যেই টেম্পারেচার আসছে সেখান থেকে তোমার সেটা বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এবার যেই বাষ্প হয়ে গ্রাহক পাত্রে জমা হচ্ছে সেটাকে ঠান্ডা করছো এবং ঘনীভবন করছো, মানে ঘনীভূত করে ওইটাকে সরিয়ে দিচ্ছ। তো এখানে আবার এই জন্য আমি আবার বলছি, ভালো করে দেখ, স্ফুটনাঙ্কের স্বল্প পার্থক্য বিশিষ্ট একাধিক তরলের মিশ্রণকে উত্তপ্ত করলে যে তরলটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, মানে যার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম সে সবার আগে বাষ্পীভূত হবে। ঠিক আছে, স্ফুটনাঙ্ক কম সেটি প্রথমে বাষ্পীভূত হয়ে মিশ্রণ থেকে বেরিয়ে আসে,
সেই বাষ্পকে শীতল ও ঘনীভূত করে গ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। এইভাবে ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি করলে বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন তরলগুলি পৃথক ও পৃথকভাবে বাষ্পীভূত হয়ে মিশ্রণ থেকে বেরিয়ে আসে। এই বাষ্পকে ঠান্ডা করে তরলে পরিণত করে আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করা হয়। ঠিক আছে, তার মানে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের যেই পিকচারটা হচ্ছে এরকম আগেরটার মতনই, কিন্তু এখানে তোমার মানে মেন স্ট্রাকচারটা এরকম। ধরো এটা যদি ডিফারেন্ট হয়, মানে যেই তুমি এটাকে ধীরে ধীরে টেম্পারেচার করো, ধরো এর মধ্যে তুমি পেট্রোলিয়াম খনিজ লবণ দিয়ে দিচ্ছ, মানে খনিজ তেল দিয়ে দিচ্ছ, এবারে তুমি হিট করছো, যেই টেম্পারেচারে আসবে সেই সেখান থেকে বেরিয়ে যেতে থাকবে, একই রয়েছে পাতন। আর এটার মধ্যে এখানে শুধু রয়েছে এই আংশিক পাতন স্তম্ভ, এইটাই এইটা ওখানে ছিল না। পাতন পাত্রে দেখো আংশিক পাতন স্তম্ভ ছিল না, ভালো করে দেখে নাও এখানটা, এইটা এখানে ছিল না। দুটোর মধ্যে পার্থক্য কি? এই পাতন ফ্লাক্সের সঙ্গে আংশিক পাতন স্তম্ভ পাতন প্রক্রিয়াতে ছিল না, কিন্তু আংশিক পাতন প্রক্রিয়াতে তোমার পাতন স্তম্ভ থাকবে। এটা একটা পার্থক্যর মধ্যে আসবে, কিন্তু বলা যায় আংশিক পাতন স্তম্ভ মানে এই পার্টটা থাকছে, তার উপরে থার্মোমিটারটা লাগানো আছে। ঠিক আছে, এবার এখানে নীতিটাতে কি বলছে দেখো ভালো করে, নীতিটা বললাম। এবার বলছে আংশিক পাতন প্রক্রিয়ায় আংশিক পাতন স্তম্ভের ভূমিকা কি, মানে এইটা কেন লাগানো হয়েছে, এটার কাজ কি, বলছে ভালো করে দেখো। বলছে আংশিক পাতন স্তম্ভ হলো একটি লম্বা কাঁচের নল, যার মধ্যে ছোট ছোট কাঁচের বল থাকে। কি থাকে? একটা ছোট ছোট কাঁচের বল থাকে। এই বলগুলি স্তম্ভটির মধ্যে বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে। ঠিক আছে, তারপরে কি বলছে, মানে আর কাজটা কি জানাচ্ছে যে মানে ভূমিকা কি, এটা হলো একটি লম্বা কাঁচের নল যার মধ্যে ছোট ছোট কাঁচের বল থাকে, আর এই বলগুলি বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে, এরকম ভাবে বিন্যস্ত থাকছে। এইটা হচ্ছে তোমার আংশিক পাতন স্তম্ভ। এবারে কি বলছে যে স্ফুটনাঙ্কের স্বল্প পার্থক্য বিশিষ্ট, মানে আমার এখানে স্ফুটনাঙ্কের পার্থক্য কত থাকে, বয়লিং পয়েন্টের পার্থক্য লেস দেন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকছে। বলছে তরল সমূহ বাষ্প মানে পার্থক্য বিশিষ্ট তরল সমূহ, মানে এখানের মধ্যে যেই তরলগুলো নিয়েছো এই স্তম্ভের মধ্য দিয়ে যাওয়ার সময় অপেক্ষাকৃত কম উদ্বায়ী তরলটি বাষ্প বারংবার ওই বলগুলি তলের সংস্পর্শে আসার ফলে শীতল ও ঘনীভূত হয়ে তরল রূপে আবার পাতন ফ্লাক্সে ফিরে যায়। কি বলছে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বলছে এই স্তম্ভের মধ্য দিয়ে, দেখো এখান থেকে এই স্তম্ভটা যাচ্ছে, তারপরে এইটা আছে, আগে নাই কিন্তু। কি বলছে, স্তম্ভের মধ্য দিয়ে যাওয়ার সময় অপেক্ষাকৃত কম উদ্বায়ী কি বলেছিলাম, যেটা নর্মাল টেম্পারেচার মানে রেখে দিলে, যেমন ন্যাপথলিন রেখে দিলে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, কারণ কি ওইটা একবারে সলিড থেকে ভেপারে চলে যাচ্ছে। ঠিক এখানেও বলছে যে কম উদ্বায়ী তরলটির বাষ্প বারংবার ওই বলটির তলের সংস্পর্শে আসার ফলে শীতল ও ঘনীভূত হয়ে তরল রূপে আবার পাতন ফ্লাক্সে ফিরে যায়, কিন্তু বেশি উদ্বায়ী তরলের বাষ্প স্তম্ভের মধ্যে ঘনীভূত না হয়ে বাষ্প রূপেই স্তম্ভ থেকে বেরোয়। তার মানে এটার বেসিক্যালি কাজ কি হচ্ছে, এখান থেকে যে বাষ্পটা বেরিয়ে আসছে এটাকে ফিল্টার করছে, মানে ফিল্ট্রেশনের কাজটা করছে। মানে যেই বাষ্পটার সঙ্গে অন্য তরলও যদি মিক্সড হয়ে যায় তার মধ্যে পার্থক্য কিভাবে আসছে, মানে উদ্বায়ীতা, মানে এই যে যেটা বেশি উদ্বায়ী যেটা কম উদ্বায়ীটা কি হয়ে যাচ্ছে, সে ওই মানে বলগুলোর সংস্পর্শে এসে ঘনীভূত ও শীতল হয়ে যাচ্ছে, মানে শীতল ও ঘনীভূত হয়ে আবার তরল হয়ে আবার ফ্লাক্সের মধ্যে চলে আসছে। যার উদ্বায়ীতা বেশি সে অটোমেটিকই ওই মানে ওই বলগুলোর সংস্পর্শে আসছে না, ওই ভেদ করে বেরিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এখানেও ফিল্ট্রেশনের কাজ করছে বেসিক্যালি। তো কি বলছে যে ওই স্তম্ভের মধ্য দিয়ে যাওয়ার সময় অপেক্ষাকৃত কম উদ্বায়ী তরলটির বাষ্প বারংবার ওই বলগুলির তলের সংস্পর্শে আসার ফলে শীতল ও ঘনীভূত হয়ে তরল রূপে আবার পাতন ফ্লাক্সে ফিরে যায়, কিন্তু বেশি উদ্বায়ী তরলের বাষ্প স্তম্ভের মধ্য দিয়ে ঘনীভূত না হয়ে বাষ্প রূপেই স্তম্ভ থেকে বেরিয়ে যায় বা নির্গত হয়। এই বাষ্প আংশিক পাতন স্তম্ভের সঙ্গে যুক্ত শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় শীতল হয়ে ঘনীভূত হয় এবং গ্রাহক ফ্লাক্সে তরল রূপে জমা হয়। তার মানে মেন কাজ কি, এখানে তোমাকে এই লাইনটা লিখতে হবে। বোঝা গেল হ্যাঁ কি না? কি বলছে যে আংশিক পাতন প্রক্রিয়া একটি ভৌত প্রক্রিয়া,
এই প্রক্রিয়ায় কি বলছে, এই প্রক্রিয়ায় মিশ্রণের উপাদান পদার্থগুলির অণুর গঠন কোনরূপ পরিবর্তন ঘটে না, অর্থাৎ কোনরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না। মানে এগুলো পরীক্ষার কোশ্চেন এক একটা, ঠিক আছে। অর্থাৎ কোনরূপ রাসায়নিক পরিবর্তন ঘটে না, কেবলমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তনের কারণকে অপসারণ করলে পরবর্তী মানে আগের পদার্থের প্রাথমিক পদার্থে ফিরে আসে, সেই জন্য আংশিক পাতন একটি ভৌত প্রক্রিয়া। আংশিক পাতন একটি ভৌত প্রক্রিয়া কিনা ব্যাখ্যা করো, তখন তোমাকে এতটুকু অংশ লিখতে হবে। বা আংশিক পাতন একটি ভৌত প্রক্রিয়া না রাসায়নিক প্রক্রিয়া, সেটা মানে ব্যাখ্যা করো। বা এখানে ট্রু ফলস কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আংশিক পাতন একটি রাসায়নিক প্রক্রিয়া। তোমার উত্তর কি হবে? না, তাই তো? না, হ্যাঁ, না হবে, কারণ আংশিক পাতন একটি ভৌত প্রক্রিয়া। এর পরের টপিক কি বলছে, আংশিক পাতন প্রক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ, মানে আমি কোথায় কোথায় ব্যবহার করব। ফার্স্ট হচ্ছে অশোধিত খনিজ তেলের বিভিন্ন অংশ, যেমন গ্যাসোলিন, গ্যাসোলিনকে কি বলে? পেট্রোল, পেট্রোলের নামই হচ্ছে তোমার গ্যাসোলিন। কেরোসিন, ডিজেল, লুব্রিকেন্ট অয়েল ইত্যাদি আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা হয়। তার মানে অশোধিত খনিজ তেল মানে যেই খনিজ তেলের মধ্যে বিভিন্ন রকম মানে পেট্রোল, ডিজেল সবকিছু মিক্সড হয়ে রয়েছে, সেটা হচ্ছে অশোধিত, মানে তাকে তুমি শোধন করোনি, ঠিক আছে। অশোধিত খনিজ তেলের বিভিন্ন অংশ যেমন গ্যাসোলিন, পেট্রোল, গ্যাসোলিন মানেই হচ্ছে তোমার পেট্রোল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেন্ট অয়েল ইত্যাদি আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়। আংশিক পাতন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলিকে যেমন অক্সিজেন, নাইট্রোজেনকে পৃথক করা হয় আংশিক পাতন প্রক্রিয়াতে। তারপর বলছে অ্যাসিটোন, অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক হচ্ছে 56 ডিগ্রি, মিথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি। মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি? 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। পৃথক করতে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার করা। তুমি এইটাও বলতে পারো আংশিক পাতনের সাহায্যে আলকাতরা থেকে বেনজিনকে পৃথক করা হয়। এটাও এই অশোধিত খনিজ তেল, ঠিক আছে, এই যে আলকাতরা থেকে বেনজিনকে পৃথক করা, তাহলে এইটাও এর ব্যবহারিক দিক। তারপরে কি বলছে যে এখানে একটা কোশ্চেন বলছে বেনজিন তার স্ফুটনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। টলুইনের স্ফুটনাঙ্ক মানে বেনজিনের স্ট্রাকচার হচ্ছে এরকম, এইটা হচ্ছে তোমার বেনজিনের স্ট্রাকচার, আর টলুইনের স্ট্রাকচার এই বেনজিন রিং এর সঙ্গে আরেকটা CH3 গ্রুপ থাকে, ঠিক আছে। মানে যদি মলিকুলার ফর্মুলা ড্র করো, বেনজিনের মলিকুলার ফর্মুলা হবে C6H6, আর টলুইনের মলিকুলার ফর্মুলা হবে তোমার C7H8, ঠিক আছে, C7H8। স্ট্রাকচারটা দেখতে এইটা হচ্ছে বেনজিন আর এইটা হচ্ছে তোমার টলুইন। এটা পরবর্তীকালে ক্লাস 11-এ বা 12-এ গিয়ে পড়বে। কি বলছে বেনজিন ও টলুইনের মিশ্রণটিকে পাতন ফ্লাক্সে নিয়ে ফ্লাক্সটির সাথে থার্মোমিটার, আংশিক পাতন স্তম্ভ, শীতক ইত্যাদি যথাযথভাবে সংযুক্ত করে, মানে ওই যে আংশিক পাতনের যেই ফ্লাক্সটা ইউজ করা হয়েছিল, বলছে সংযুক্ত করে ফ্লাক্সটিকে অয়েল বাথে রেখে উত্তপ্ত করতে হবে এবং পাতন ফ্লাক্সের মিশ্রণটি 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছালে ফুটতে শুরু করে এবং ওই সময় মিশ্রণের উষ্ণতা স্থির রাখতে হবে। মানে যখনই 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটনাঙ্ক পৌঁছাবে তখনই মানে তুমি যখন টেম্পারেচারটা পৌঁছাবে ওই টেম্পারেচারই ফিক্সড রাখতে হবে, ওর বেশি করা চলবে না, তাহলে আর বেনজিনটা বাষ্পীভূত হয়ে বেরোবে না। তো সেই জন্যই বলছে পৌঁছালে ফুটতে শুরু করে এবং ওই সময় মিশ্রণের উষ্ণতা স্থির হয়ে থাকে। বেনজিনের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ায় স্ফুটনের ফলে উৎপন্ন বেনজিন বাষ্প আংশিক স্তম্ভ অতিক্রম করে শীতকের মধ্য দিয়ে যাওয়ার সময় ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হয়। বেনজিন সম্পূর্ণরূপে পাতিত হওয়ার পর পাতন ফ্লাক্সের অবশিষ্ট তরলের উষ্ণতা বাড়তে শুরু করে, অবশেষে ফ্লাক্সের উষ্ণতা 110 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এখানে টলুইনের স্ফুটনাঙ্ক কি বলেছে? 110 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালে ফ্লাক্সের অবশিষ্ট তরল অর্থাৎ টলুইন বাষ্পে পরিণত হয় এবং শীতকের মধ্য দিয়ে যাওয়ার ফলে ঘনীভূত হয়ে বিশুদ্ধ টলুইন গ্রাহক পাত্রে জমা হয়। এইভাবে আংশিক পাতন প্রক্রিয়ায় বেনজিন আর টলুইনকে মিশ্রণকে পৃথক করা হয়। মানে তুমি নর্মাল এরকম ভাবে বলতে পারো, মানে জাস্ট এই টপিকটুকু তুমি শুধু পড়লেই তোমার এগুলো এমনি অটোমেটিকই বলতে পারো, হ্যাঁ কি না? যে কোশ্চেনটা আসছে যে বেনজিন ও টলুইনের মিশ্রণ থেকে এদের পৃথক করতে সাধারণ পাতন পদ্ধতি ব্যবহার করা হয় না কেন?
কি বলছে যে দুটি তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রির কম হলে এদেরকে সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা যায় না। বেনজিন ও টলুইনের স্ফুটনাঙ্কের পার্থক্য খুবই কম। এই লাইনটা লিখতেই হবে যে বেনজিন ও টলুইনের স্ফুটনাঙ্কের পার্থক্য খুবই কম, তাই সাধারণ পাতন পদ্ধতি প্রয়োগ করে এদেরকে পৃথক করলে মিশ্রণের অধিক উদ্বায়ী তরল উপাদান অর্থাৎ বেনজিনের স্ফুটনাঙ্কে যে বাষ্প উৎপন্ন হয় তাতে কম উদ্বায়ী তরল উপাদান অর্থাৎ টলুইনের বাষ্প যথেষ্ট পরিমাণ উপস্থিত থাকে। এর ফলে মিশ্রণ দুটি তরল একসঙ্গে পাতিত হয়ে গাহক পাত্রে জমা হয়। তার মানে তুমি যদি এরকম ভাবে লেখো যে বেনজিন ও টলুইনের স্ফুটনাঙ্কের পার্থক্য খুবই কম, তাই সাধারণ পাতন পদ্ধতি প্রয়োগ করে এদেরকে পৃথক করলে মিশ্রণের মধ্যে মানে অধিক উদ্বায়ী তরল উপাদান অর্থাৎ বেনজিন এর স্ফুটনাঙ্কে যে বাষ্প উৎপন্ন হয় তাতে কম উদ্বায়ী তরল মানে তুমি কমপ্লিটলি সেপারেট করতে পারবে না, কারণ বেনজিনের সঙ্গে তোমার টলুইনও মিক্স থেকে যাবে, কারণ দুটোর তাপমাত্রার পার্থক্য কি খুবই কম। তো সেই হিসাবে এখানে কি বলছে যে অধিক উদ্বায়ী তরলের উপাদান অর্থাৎ বেনজিনের স্ফুটনাঙ্কে যে বাষ্প উৎপন্ন হয় তাতে কম উদ্বায়ী তরল উপাদান অর্থাৎ টলুইনের বাষ্প যথেষ্ট পরিমাণে উপস্থিত থাকে। এর ফলে মিশ্রণ দুটি তরল একসঙ্গে পাতিত হয়ে গাহক পাত্রে জমা হয় এবং মিশ্রণ উপাদান তরল দুটি পৃথক করা সম্ভব হয়। এটা একটা কোশ্চেন। এরপরের কোশ্চেন কি বলছে যে তোমার ক্লোরোফর্ম ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করো। মানে আংশিক পাতন পদ্ধতিতে মানে এখানে কি ক্লোরোফর্ম আর ইথাইল অ্যালকোহল মানে আমি এই দুটোকে পৃথক করব। কিভাবে করব বলছে যে আংশিক পাতন পদ্ধতিতে তরল পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথককরণের সময় অপেক্ষাকৃত কম স্ফুটনাঙ্কের তরলটি আগে পাতিত হয়ে গ্রাহক পাত্রে জমা হয়। ক্লোরোফর্মের স্ফুটনাঙ্ক 61.2 ডিগ্রি সেন্টিগ্রেড আর ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে দুটোর মধ্যে পার্থক্য খুবই কম। বলছে তাই আংশিক পাতন পদ্ধতিতে এই তরল দুটিকে তাদের মিশ্রণ থেকে পৃথক করার সময় ক্লোরোফর্ম আগে পাতিত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে এবং ইথাইল অ্যালকোহল পরে পাতিত হবে। তোমার এখানে যেটা কোশ্চেন এরকমও জিজ্ঞেস করতে পারে যে ক্লোরোফর্ম আর ইথাইল অ্যালকোহলের মিশ্রণে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করার সময় কোনটি আগে পাতিত হবে। তার মানে তোমার অ্যান্সার কি হবে যে ক্লোরোফর্ম আগে পাতিত হবে, কারণ ক্লোরোফর্মের টেম্পারেচারটা হচ্ছে তোমার 61.2 ডিগ্রি সেন্টিগ্রেড আর ইথাইল অ্যালকোহলের হচ্ছে 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। যার টেম্পারেচারটা কম সে আগে পাতিত হবে। তো সেই কারণে তোমার উত্তরটা হবে যে ক্লোরোফর্ম আগে পাতিত হবে। এটা এমসিকিউ কোশ্চেনে পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা কি বলছে, পরের টপিক কি বলছে যে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথকীকরণ, জল এবং ইথাইল অ্যালকোহল। এবার এখানে কি বলছে যে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে আংশিক পাতনের সাহায্যে গাঢ় করলে মানে শেষ পর্যন্ত ভর হিসাবে 96.6% ইথাইল অ্যালকোহল এবং 4.40% জলের মিশ্রণ পাওয়া যায়। অর্থাৎ এই মিশ্রণটিকে উত্তপ্ত করলে 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমগ্র তরলটি একসাথে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ ও বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়। এই কারণে আংশিক পাতন দ্বারা জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে সম্পূর্ণ পৃথক করা যায়। এর কারণটা যেটা আমি এখানে বললাম, মানে জলের সঙ্গে ইথাইল অ্যালকোহল মিক্সড করলে ইথাইল অ্যালকোহল তোমার 95.6% পর্যন্ত দ্রবীভূত মানে গাঢ় হতে পারবে, যেটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলি, ঠিক আছে, বা অ্যাবসলিউট অ্যালকোহল যেটাকে বলি, যেটাতে তোমার 96% অ্যালকোহল মিক্স থাকে, বা রেকটিফাইড স্পিরিট যেটাকে বলা হয় তার মধ্যে 95.4% ইথাইল অ্যালকোহল থাকে আর 4.4% ওয়াটার থাকে। তার মানে ওর মধ্যে অ্যালকোহল অতদূর পর্যন্ত দ্রবীভূত হতে পারবে। তার মানে যখনই তুমি জল আর অ্যালকোহলের মিশ্রণটা করবে তার টেম্পারেচারটা এসে যাবে 78.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আমরা একটু আগে ইথাইল অ্যালকোহলের টেম্পারেচার কত দেখছিলাম 78.2% আর জলের বয়েলিং পয়েন্ট কত হয় স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে জলের পরিমাণটা কম থাকার জন্য ইথাইল অ্যালকোহলের স্ফুটনাঙ্কটাই মেন কালপিট হয়ে দাঁড়াবে। তার মানে তুমি যখনই
হিট করতে যাবে 78°C, মানে টোটাল জল আর অ্যালকোহলের যে মিশ্রণটা মানে উপাদানটা তৈরি হচ্ছে তার টেম্পারেচারটা দাঁড়াচ্ছে 78.4°C। তুমি হিট করবে যেই 78.4°C, দুটোই মানে জল ও ইথাইল অ্যালকোহল দুটোই বাষ্পীভূত হয়ে যাবে। তার মানে তুমি একসাথে দুটোকে সেপারেট করতে পারবে না। তার কারণ তোমাকে লিখতে হবে যে বলছে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে, মানে এটা একটা ভালো কোশ্চেন, বলছে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায় না কেন? তোমার উত্তর হবে যে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে আংশিক পাতনের সাহায্যে গাঢ় করার সময় শেষ পর্যন্ত ভরের হিসাবে 95.6% ইথাইল অ্যালকোহল আর 4.4% জলের মিশ্রণ পাওয়া যায়। ঠিক আছে, মানে এই মিশ্রণকে উত্তপ্ত করলে 78.4°C উষ্ণতায় তরল একসাথে পাতিত হয়, অর্থাৎ তরলের মিশ্রণ ও বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়। এই কারণে আংশিক পাতন পদ্ধতিতে জল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণকে পৃথক করা যায়। বোঝা গেল? এবার দেখো আংশিক পাতন প্রক্রিয়ার সীমাবদ্ধতা কি বলছে, যে স্থির স্ফুটনাঙ্কি মিশ্রণ অর্থাৎ অ্যাজিওটোপ মিশ্রণ বা অ্যাজিওটোপ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন প্রক্রিয়ায় পৃথক করা যায়। মানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বলে যে আংশিক পাতন প্রক্রিয়ার সীমাবদ্ধতা বা কোন মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করতে পারবে, তখন তোমার উত্তর হবে স্থির উষ্ণতা স্থির স্ফুটনাঙ্কীয় মিশ্রণ বা অ্যাজিওট্রোপ মিশ্রণ বা অ্যাজিওটোপ মিক্সচার, যেটাকে অ্যাজিওট্রোপ মিক্সচার যেমন হচ্ছে 90, যেমন এইটা এই যে ইথাইল অ্যালকোহল আর জলের মিশ্রণ, এটা একটা অ্যাজিওটোপ মিক্সচার হয়ে যাচ্ছে। তো এদের স্ফুটনাঙ্ক মানে এদিকে আংশিক পাতন প্রক্রিয়াতে পৃথক করতে পারবেন। তার মানে সেটারই এক্সাম্পল বলছে যে যেমন 95.6% ইথাইল অ্যালকোহল যার বয়লিং পয়েন্ট 78.2°C, জলের বয়লিং পয়েন্ট 100°C মিশ্রণকে স্থির স্ফুটনাঙ্কীয় মিশ্রণ দ্যাট ইজ দ্য অ্যাজিওটোপ মিক্সচার যার স্ফুটনাঙ্ক 78.4°C, ইথাইল অ্যালকোহলে 78.2°C, আর জল আর ইথাইল অ্যালকোহলের মিশ্রণের টেম্পারেচারটা দাঁড়াচ্ছে 78.4°C। এই মিশ্রণ থেকে আংশিক পাতন পদ্ধতিতে জল আর ইথাইল অ্যালকোহলকে পৃথক করা যাবে। তার মানে এখানে আমার অ্যাজিওটোপ মিক্সচার যেটাকে বলছি তার সংজ্ঞাটা কি আসবে, বলছে স্থির স্ফুটনাঙ্কীয় মিশ্রণ বা অ্যাজিওটোপ মিশ্রণ কাকে বলে, বলছে যে সব তরল মিশ্রণ স্থির উষ্ণতা ও চাপ অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয়ে, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়, তাদের অ্যাজিওটোপিক মিশ্রণ বলে। যেহেতু পাতনের ফলে এই প্রকার মিশ্রণের উপাদানের অনুপাত পরিবর্তিত হয় না, তাই এই ধরনের মিশ্রণকে স্থির স্ফুটনাঙ্কীয় মিশ্রণ অর্থাৎ কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার বা অ্যাজিওটোপ মিক্সচার বলে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে স্থির উষ্ণতা ও চাপের সংযুক্তিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনের উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ একই হয়। তার মানে এদের ভরটা একই থাকে, মানে অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়, তাদের অ্যাজিওটোপ মিক্সচার বলা হয়। মানে তরল মিশ্রণের স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয়। মানে এক কথা এখানে ভাষাটা একটু জটিল হয়ে গেছে, ঠিক আছে। অপরিবর্তিত সংযুক্তি তার মানে এদের ভরটা স্থির থেকে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বা কেউ যদি তুমি অসমোটিক প্রেসার পড়ে থাকো, যদি অসমোটিক মিক্সচার মানে এদের উপাদানের মিক্সচারটা যদি সেম থাকে তখন সেটাকে অ্যাজিওটোপ মিক্সচার বলা হয়। অর্থাৎ তরল এই যেখানে যেটা বলা হচ্ছে তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়, তাদের অ্যাজিওট্রপিক মিশ্রণ বলে। যেহেতু পাতনের ফলে এই প্রকার মিশ্রণের উপাদানের অনুপাত অপরিবর্তিত, মানে উপাদানের অনুপাত কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে।
মানে দুটো মিক্সচারের উপাদানের অনুপাত কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে, তাই এটাকে কি বলা হচ্ছে, কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। ঠিক আছে, এটা গেল অ্যাজিওটোপ মিক্সচার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এরপরে নেক্সট হচ্ছে পাতন ও আংশিক পাতন প্রক্রিয়ার পার্থক্য। এটা খুবই ইজি। কি বলছে যে এই পদ্ধতিতে মানে দুটো ডেফিনেশন লিখে দিলেই হয়ে যাবে। বলছে যে পদ্ধতিতে তরলে দ্রবীভূত কঠিন পদার্থের মিশ্রণ থেকে অথবা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি স্ফুটনাঙ্কের পার্থক্য বিশিষ্ট পরস্পর মিশে যায় এমন দুটি তরলের মিশ্রণ থেকে উপাদানকে পৃথক করা যায়। আর যে এই পদ্ধতিতে মানে আংশিক পাতন পদ্ধতিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম স্ফুটনাঙ্ক পার্থক্য বিশিষ্ট ও পরস্পর মিশে যায় এমন দুটি তরলের মিশ্রণ থেকে উপাদান, মানে এক কথায় হচ্ছে এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি আর এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এবার পাতন পদ্ধতিতে আংশিক পাতন স্তম্ভ প্রয়োজন হয় না, আংশিক পাতন পদ্ধতিতে পাতন স্তম্ভের প্রয়োজন। এই দুটো পার্থক্য বললেই 2 নম্বর দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট কি বলছে যে নেক্সট হচ্ছে এইটা, বলছে এটা না অ্যাজিওটোপ মিক্সচার তো বললাম। এরপরে হচ্ছে তোমার পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদান, মানে এগুলো পেট্রোলিয়ামের যেটা আমরা ধরো পেট্রোল, ডিজেল, কেরোসিন, তারপর হচ্ছে তোমার ন্যাপথলিন, এগুলো যে ইউজ করি আমরা, এগুলো সবই কি তোমার খনিজ পদার্থ, মানে পেট্রোলিয়াম জাত পদার্থ। তো এই পেট্রোলিয়াম জাত পদার্থকে বিভিন্ন টেম্পারেচারে আংশিক পাতন পদ্ধতিতে পরিশোধিত করা হয়, মানে এদিকে পিওর ফর্মে পাওয়া যায়। মানে কোন পদ্ধতিতে পৃথক করবে, আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করবে। তো সেই পৃথকীকরণ কি বলছে যে মাটির নিচ থেকে C1 মানে যেখানে কার্বন সংখ্যা একটা, ঠিক আছে, C1 থেকে C40 পর্যন্ত যেই হাইড্রোকার্বনের মানে হচ্ছে তোমার হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 40 পর্যন্ত, মানে 1 থেকে 40 পর্যন্ত, মানে একটা কার্বন থেকে 40টা কার্বন পর্যন্ত কার্বন পরমাণু যুক্ত হাইড্রোকার্বনের যে ঘন কালো বর্ণের চটচটে তরল মিশ্রণ পাওয়া যায় তা হলো পেট্রোলিয়াম। ঠিক আছে, মানে এই পেট্রোলিয়ামের মধ্যে মাটির নিচ থেকে একটা কার্বন থেকে 40টা কার্বন পর্যন্ত, ঠিক আছে, হ্যাঁ মানে পর্যন্ত কার্বন পরমাণু যুক্ত হাইড্রোকার্বনের যে ঘন কালো চটচটে তরল মিশ্রণ পাওয়া যায় তা হলো পেট্রোলিয়াম। তার মানে পেট্রোলিয়ামের মধ্যে একটা কার্বন থেকে 40টা কার্বনের কম্পাউন্ড রয়েছে, উপাদান রয়েছে, যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথলিন, তারপর হচ্ছে তোমার আলকাতরা, এগুলো পরপর থাকবে, পিচ, এগুলো সবকটারই মানে সবকটা উপাদানই আংশিক পাতন পদ্ধতিতে মানে পৃথক করতে পারবে। মানে এই একটা মানে একটাই কম্পাউন্ড পাচ্ছ যার মধ্যে একটা কার্বন থেকে 40টা কার্বন হাইড্রোকার্বন মিক্সড হয়ে থাকছে, সেইটাকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। তারপরে কি বলেছে যে পেট্রোলিয়ামের আংশিক পাতনে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, ন্যাপথা, কেরোসিন তেল, ডিজেল, লুব্রিকেন্ট, গ্রিস, প্যারাফিন, মোম, পিচ ইত্যাদি পাওয়া যায়। এইগুলি নিত্য নৈমিত্তিক জীবনে শিল্পক্ষেত্রে অপরিহার্য, মানে আমাদের জীবনে এগুলো সবসময় প্রয়োজন। যেমন ধরো যদি ডিজেল বা পেট্রোল যদি না থাকে তাহলে গাড়ি চলবে না, তুমি বলবে যে ব্যাটারিতে গাড়ি চলছে বা সূর্যের লাইটে গাড়ি চলছে। তো সেটা এখন মডারেট হয়েছে, কিন্তু আগে কি ছিল, পেট্রোল ডিজেলেই চলছিল, এখন ব্যাটারির গাড়ি হয়ে গেছে। এখন তোমার বাড়ির পাশ দিয়ে র্যান্ডম টোটো যাচ্ছে, টোটোতে কি যাচ্ছে তোমার ওই কারেন্টে গুঁজে দিলেই হয়ে গেল, চার্জ হয়ে গেল। আবার অনেক টোটো রয়েছে সূর্যের লাইট থেকে লাইট নিচ্ছে, সোলার যেটা হয়েছে। কিন্তু যেহেতু এগুলো পেট্রোলিয়াম জাত পদার্থ মাটির নিচ থেকে পাচ্ছ, তার মানে এদের এই জিনিসগুলো আমরা বারবার ইউজ করতে কি হবে, একটা টাইমে শেষ হয়ে যাবে। তো সেই জন্যই বিজ্ঞানীরা অল্টারনেটিভ পথ বার করেছে, যাতে এই মাটি ভূগর্ভস্থ খনিজ তেল বা পেট্রোলিয়াম জাত পদার্থ শেষ না হয়ে যায় একেবারে। ঠিক আছে, তো সেই জন্যই তোমার ব্যাটারি বা সোলার সিস্টেমটাকে আমাদের বেশি মানে এখন ইউজ হচ্ছে। ঠিক আছে, মানে গাড়ি টাড়ির ক্ষেত্রে। তারপর কি বলছে যে এখানে বলছে বর্তমান সভ্যতার অগ্রগতির সঙ্গে পেট্রোলিয়ামের আংশিক পাতনের ফলে প্রাপ্ত পদার্থগুলি বহুমুখী ব্যবহার বৃদ্ধি পেয়েছে, ফলে পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদানগুলি পৃথকীকরণ অত্যন্ত প্রয়োজনীয়। নেক্সট কিভাবে পৃথক করবে কি বলছে যে আমি এই চারটা বলছি, এই চারটা থেকে
কোনো না কোনো স্কুলে এই চার্ট থেকে কোশ্চেন আসবেই, একটা কোশ্চেন মাস্ট থাকবে। কি বলছে? পেট্রোলিয়াম গ্যাস, এদের উষ্ণতা কত বলছে? 30°C নিচে, যেখানে কার্বন সংখ্যা কত? একটা থেকে চারটে, মানে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যেটাকে আমরা মিথেন গ্যাস বলি, যেটাকে অনেকে বলবে যে সিএনজি গ্যাস, মানে গ্যাস চালিত টোটো, অটো বা বাস এরকম হবে, ঠিক আছে, যেখানে তোমার একটাই কার্বন থাকছে, যেটা হচ্ছে মিথেন গ্যাস। তারপর ইথেন, তারপরে আসছে প্রোপেন বা বিউটেন। প্রোপেন বা বিউটেন বা প্রোপেন বা আইসোবিউটেন, যেটা আমরা এলপিজি গ্যাস ইউজ করি, মানে আমরা যে রান্নার গ্যাস ইউজ করি সেখানে হয় প্রোপেন আছে, নাই আইসোবিউটেন আছে, ঠিক আছে। মানে এই এলপিজি গ্যাসের মেন যে উপাদান যেটা হচ্ছে তোমার আইসোপ্রোপেন, নাই না হলে বিউটেন, ঠিক আছে। তো তার মানে আমার প্রথম যেটা কি হিসাবে ইউজ হচ্ছে? জ্বালানি হিসাবে ইউজ হচ্ছে, আর এলপিজি প্রস্তুতিতে, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে, একদম যেরকম পরীক্ষায় আসবে সেরকমই দেওয়া আছে, ঠিক আছে, মানে এটা তোমাকে মনে রাখতেই হবে। তারপর বলছে পেট্রোল বা গ্যাসোলিন, এটার হচ্ছে তোমার কার্বন সংখ্যা C4 থেকে C12 পর্যন্ত, ঠিক আছে। এটা কি বলছে? যে টেম্পারেচার 30° থেকে 100°C, মোটর গাড়ি জ্বালানি রূপে, পশমে জামা কাপড় ড্রাই ওয়াশ করতে। তারপর হচ্ছে ন্যাপথা 100° থেকে 180°C, C7 থেকে C14, পলিথিন, পলিস্টার প্রভৃতি প্রস্তুতিতে, ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তারপর কেরোসিন তেল 180°C থেকে 250°C, মানে 180°C টু 250°C যাদের টেম্পারেচারটা মানে পূর্ণাঙ্কের টেম্পারেচারটা বলা হচ্ছে, এই যে উষ্ণতায় সংগৃহীত হয়। আর পরমাণু সংখ্যা C9 থেকে C15, আলোক উৎপাদন, জ্বালানি রূপে ডিডিটি প্রস্তুতিতে, ডাইক্লোরো ডাইটলুইন, ডাইক্লোরো ডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন, ডিডিটির ফুল ফর্ম যেটা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ঠিক আছে। তারপরে বলছে যে ডিজেল তেল, মানে এখানে হচ্ছে তোমার 250°C থেকে 300°C, মানে C15 টু C20 ডিজেল ইঞ্জিনের জ্বালানি হিসাবে ব্যবহৃত। তারপর বলছে লুব্রিকেন্ট তেল, মানে 300°C থেকে 450°C, C15 টু C25, এই কার্বন পরমাণুর সংখ্যাটাও মনে রাখতে হবে। পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে গ্রিস বা পেট্রোলিয়াম জেল 450°C টু 500°C, মানে C20 থেকে C30 পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এবং ওষুধ প্রস্তুতিতে, মানে দুটোই একইতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে প্যারাফিন মোম 500°C টেম্পারেচার উপরে, মানে C30 থেকে C40, মোমবাতি, ভেজলিন ইত্যাদি প্রস্তুতিতে, আমরা যেটা ভেজলিন ঠোঁটে মাখি বা গায়ে মাখি শীতকালে, তো তার কার্বন সংখ্যা হচ্ছে C13 থেকে C40, ঠিক আছে। এবং টেম্পারেচার হচ্ছে তোমার 500°C উপরে ওইটা সেপারেট করা হয়। এবং সর্বশেষ যেটা, এটা একটা এমসিকিউ কোশ্চেন, সর্বশেষ পেট্রোলিয়াম জাতীয় পদার্থের নাম কি হবে? পিচ, যেটা রাস্তা তৈরিতে ইউজ হয়, যেটাকে অ্যাসফল্ট বলা হয়। দেখবে অনেক স্কুলে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, অ্যাসফল্ট কি? তখন তোমাকে লিখতে হবে পেট্রোলিয়াম জাতীয় পদার্থের সর্বশেষ পদার্থ যার কার্বন সংখ্যা C14, যেটা রাস্তা তৈরিতে ব্যবহৃত হয়। বোঝা গেল? তো এইটা হলো পেট্রোলিয়াম পরিশোধন। সবকটাই কোন পদ্ধতিতে সেপারেট হচ্ছে? আংশিক পাতন পদ্ধতি, তাই তো? না পাতন পদ্ধতিতে সেপারেট হচ্ছে? আংশিক পাতন পদ্ধতিতে সেপারেট হচ্ছে। তো এইটা গেল তোমার পেট্রোলিয়ামে। তারপর বলছে নেক্সট নীতিতে চলে যাব, মানে সেপারেশনের পদ্ধতিতে। কি বলছে তোমার? অনুপ্রেস পাতন প্রক্রিয়ার নীতি। কি বলছে? বায়ুর চাপ হ্রাস করার মাধ্যমে স্বাভাবিক স্ফুটনাঙ্কের তুলনায় নিম্ন তাপমাত্রায় কোনো তরল পদার্থকে পাতিত করার পদ্ধতিকে অনুপ্রেস পাতন বলা হয়। মানে আমি এখানে প্রেসার প্রয়োগ করব, প্রেসার প্রয়োগ করে তার উষ্ণতাটাকে কমাবো, ঠিক আছে, সেই উষ্ণতা কমিয়ে আমি তাদেরকে মানে পাতিত করব, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে অনুপ্রেস পাতন। মানে যেমন আগের গুলো কি করছিলাম, পাতন, আংশিক পাতন, এগুলোতে কি করছিলাম যে আমরা
প্রেসারের কিছু করছিলাম না, শুধু টেম্পারেচার দিচ্ছিলাম। কিন্তু এখানে আমরা কি করব, যে বায়ুর চাপ হ্রাস করার মাধ্যমে স্বাভাবিক স্ফুটনাঙ্কের তুলনায় নিম্ন স্ফুটনাঙ্কের তাপমাত্রায় কোনো তরল পদার্থকে পাতিত করার পদ্ধতিকে অনুপ্রেস পাতন বলা হয়। তারপর কি বলছে, যে অনেক মানে এইটার নীতিটা, অনুপ্রেস পাতন কি, তখন তোমাকে এই জায়গাটা লিখতে হবে। এবার অনুপ্রেস পাতনের নীতি কি বলছে, যে অনেক তরল পদার্থ আছে যারা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে তাদের স্ফুটনাঙ্কে বা তার চেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়। এই সব তরল পদার্থের মিশ্রণের উপরিতলের চাপ কমিয়ে তরলটিকে তার স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় বাষ্পীভূত করা হয় এবং পরে শীতল সংগ্রহ করা, পরে গ্রাহক পাত্রে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে তরল পদার্থটির কোনরূপ বিয়োজন ঘটে না, ফলে এই পাতন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করা হয়। তার মানে আমাকে কি মনে রাখতে হবে, যারা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে তাদের স্ফুটনাঙ্ক বা তার চেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়, এই সব তরল মানে কোনগুলোকে ইউজ করবে, যারা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে তাদের স্ফুটনাঙ্ক বা তার চেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়। এই সব তরল পদার্থের মিশ্রণের উপরিতলে চাপ কমিয়ে তরলটির স্ফুটনাঙ্কের কম তাপমাত্রায় বাষ্পীভূত করা, ঠিক আছে, এবং পরে শীতল করে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে তরল পদার্থের কোনরূপ বিয়োজন ঘটে, ঠিক আছে। অনুপ্রেস পাতন প্রক্রিয়া বোঝা গেল না? এরপরে নেক্সট স্টেপ কি বলছে, নেক্সট পদ্ধতি কি বলছে, বিওজি প্যানেল বা সেপারেটরি ফানেল। সেপারেটরি ফানেল হলো একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের নলে একটি স্টপ কক লাগানো থাকে এবং বিভিন্ন ঘনত্বের দুটি অমিশ্র তরলের মিশ্রণ থেকে তরল পদার্থ দুটিকে এই প্যানেল দ্বারা পৃথক করা যায়। যেটা এখানে কি বলছে দেখো, সেপারেটরি ফানেল হলো একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের নলে একটি স্টপ কক লাগানো থাকে। যেই স্টপ কক লাগানো থাকে বলছে দুটি ভিন্ন ঘনত্বের, মানে দুটোর ঘনত্ব ভিন্ন, যার ঘনত্ব বেশি হবে সে নিচের দিকে চলে আসবে, যার ঘনত্ব কম হবে সে উপরে থাকবে। যে হ্যাঁ, জল নিচে থাকলে তাহলে জলটা বেরিয়ে যাবে। বলছে দুটি অমিশ্র তরলের, মানে এখানে মিক্সড হবে না, মানে যেমন হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বা সাধারণ লবণ, জলীয় দ্রবণ, যেগুলোর যে পৃথক করে একবারে মিক্সড হয়ে যাচ্ছিল, এখানে এগুলো মিক্সড হবে না, মানে দুটোকে দেখতে পাবে সেপারেট, আলাদাভাবে লেয়ার ফর্মে থাকে। বলছে একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের নলে একটি স্টপ কক লাগানো থাকে, ভিন্ন ঘনত্বের দুটি অমিশ্র তরলের মিশ্রণ থেকে তরল পদার্থ দুটিকে ওই ফানেল দ্বারা পৃথক করা যায়। বিওজি ফানেল ও সেপারেটরি ফানেলের সাহায্যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণের মূলনীতি কি বলছে, যে সাধারণ উষ্ণতায় বিভিন্ন ঘনত্ব বিশিষ্ট পরস্পর অমিশ্রণীয় দুটি তরলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করার জন্য সেপারেটরি ফানেল ব্যবহার করা। বলছে এইরূপ তরলের মিশ্রণকে স্থির অবস্থায় রাখলে, মানে তুমি নাড়ি দিয়ে স্থির করে দিলে, ফিক্সড করে দিলে, বলছে যে রাখলে দেখা যায় যে উপাদানগুলির ঘনত্ব অনুসারে, যার ঘনত্ব কম তার ওয়েটটাও কি হালকা, যার ঘনত্ব বেশি ওয়েটটাও বেশি, মানে কম ঘনত্বটা উপরের দিকে থাকবে আর বেশি ঘনত্বটা নিচের দিকে থাকবে। কি বলছে, যে ঘনত্ব অনুসারে আলাদা স্তরে রাখতে স্তর গঠন করে, এক্ষেত্রে বেশি ঘনত্বের তরল নিচের স্তরে অবস্থান করে, বা এটা এখানে কম ঘনত্বের তরল উপরের স্তরে অবস্থান করে, এখানটাকে বেশি ঘনত্ব না লিখে এখানটাকে কম ঘনত্ব করে। কম ঘনত্বের তরল উপরের স্তরে অবস্থান করে। এই ধর্মকে কাজে লাগিয়ে যে সেপারেটরি ফানেলের সাহায্যে মিশ্রণকে তরল উপাদানগুলিকে পৃথক করা হয়, ঠিক আছে, মানে বুঝতে পারলে, মানে কম ঘনত্বটা কি হবে উপরের দিকে থাকবে, বেশি ঘনত্বটা নিচের দিকে থাকবে। তেমন তেল আর জলের মধ্যে জলের ঘনত্ব বেশি আর তেলের ঘনত্ব কম, তার মানে জলের ঘনত্ব বেশি হওয়ার জন্য জলটা কি থাকবে নিচের দিকে আর তেলটা উপরে থাকবে, তাই তো। তো এইটা গেল সেপারেটরি ফানেলের পৃথকীকরণ। বলছে কি ধরনের মিশ্রণের উপাদানগুলিকে পৃথকীকরণের জন্য সেপারেটরি ফানেল ব্যবহার করা হয়। বলছে মিশ্রণের উপাদানগুলি তরল হতে হবে, তারপর বলছে তরল উপাদানগুলি পরস্পর অমিশ্রণীয় হবে, মানে মিক্স করবে না, মানে স্তর করে থাকবে,
মানে সেপারেট, তুমি দুটোকে আলাদা দেখতে পাবে। তরলগুলির মধ্যে ঘনত্বের পার্থক্য থাকতে হবে এবং তরলগুলি পরস্পরের রাসায়নিক বিক্রিয়া করবে না। তার মানে এই চারটে থাকতে হবে, মানে তরল মিশ্রণের উপাদানগুলিকে কি হতে হবে, তরল হতে হবে। তরল উপাদানগুলি পরস্পর অমিশ্রণীয় হতে হবে, মানে মিক্সড করে যাবে না, মানে যেটাকে সমসত্ব মিক্সার বলা হচ্ছে ওরকম মিক্সড করে যাবে না। যেমন লবণ জল বা চিনির জল একবারে মিক্স হয়ে যায়, এরকম তরলকে তুমি সেপারেট করতে পারবে না। তরলের মধ্যে ঘনত্বের পার্থক্য থাকতে হবে, মানে যদি ঘনত্বের পার্থক্য না থাকে, যেটা ভারী, যার ওয়েটটা বেশি, সে নিচের দিকে আসবে না। ঠিক আছে, মানে ঘনত্বের পার্থক্য যদি না থাকে, একই থাকে, তাহলে মানে তুমি সেপারেট করতে পারবে না। বলছে তরলগুলি পরস্পর রাসায়নিক বিক্রিয়া করবে না, মানে রাসায়নিক বিক্রিয়া করলে তাহলে তুমি ওদিকে সেপারেটই করতে পারবে না। যেমন ক্লোরোফর্ম ও জলের মিশ্রণ, তেল ও জলের মিশ্রণের উপাদানগুলি সেপারেটরি ফ্যানেলের সাহায্যে পৃথক করা হয়। তাহলে এই কন্ডিশনটা মনে রাখতে হবে। তারপরে কি বলছে যে বিওজি ফ্যানেল ব্যবহার করে মিশ্রণ উপাদান তরল দুটিকে পৃথক করা যাবে, মানে এইটা এখানে একটা মানে পরীক্ষাটা দেখানো হচ্ছে। ঠিক আছে, মানে তুমি কিভাবে সেপারেট করবে, কি বলা হচ্ছে, স্ট্যান্ডের সাথে রিং আটকে ওই রিং এর উপর একটি বিওজি প্যানেল বসানো হয়, বিওজি প্যানেলের নিচে একটি গ্রাহক পাত্র বসানো হয়। এবার বিওজি প্যানেল, তোমাদের বইতে ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। বিওজি প্যানেলের নিচে স্টপ ককটি বন্ধ করে উপরে চওড়া মুখ, মানে এই ছবিটা দেখতে ঠিক এরকম। এই যে তোমার জল আর এইটা এখানে ধরো CCl4 দেওয়া হয়েছে, ঠিক এখানে এই যে স্টপ কক লাগানো আছে। এবার নাড়িয়ে তুমি এই স্টপ ককটা খুলে দিলে জলটা নিচে চলে, ক্লোরোফর্মটা নিচে চলে আসছে, জলটা উপরে থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ছবিটা, মানে কি বলছে যে এবার বিওজি প্যানেলের নিচে স্টপ ককটি বন্ধ করে উপরে চওড়া মুখ দিয়ে মিশ্রণটি প্যানেলের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং নাড়াচড়া না করে কিছুক্ষণ অপেক্ষা করলে তরল দুটি স্তরে ভাগ হয়ে যায় এবং বেশি ঘনত্বের তরলটি নিচে এবং কম ঘনত্বের তরলটি ওপরের স্তর গঠন করে। মানে কম ঘনত্বের তরলটি নিচে ওপরে চলে যাবে আর বেশি ঘনত্বের তরলটি নিচে চলে আসবে। এবার বলছে এবার স্টপ ককটি আস্তে আস্তে খুলে দিলে নিচের স্তর থেকে তরলটি ফোঁটা ফোঁটা করে গ্রাহক পাত্রে পড়তে থাকে। এইভাবে তরলটি সম্পূর্ণ ভাবে স্টপ ককের ছিদ্র দিয়ে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে স্টপ ককটি বন্ধ করে দেওয়া হয়। এই অবস্থায় কম ঘনত্বের তরলটি বিওজি প্যানেলে এবং বেশি ঘনত্বের তরলটি গ্রাহক পাত্রে জমা হয়। তার মানে যার ঘনত্ব বেশি সে গ্রাহক পাত্রে জমা হবে, আর যার ঘনত্ব কম সে বিওজি প্যানেলের মধ্যেই থেকে যাবে। বোঝা গেল? এবারে নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট মনে হয় আর কিছু সেরকম নেই। এবার বলছে কার্বন, জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণকে, একটু আগে যেই ছবিটা দেখছিলে, এই ছবিটা, এখানে কার্বন টেট্রাক্লোরাইড আর জল, তার মানে জলের ঘনত্বটা কি কম, সেই জন্য জলটা উপরে থাকছে। কি বলছে দেখো, স্থিরভাবে রাখা, মানে কি বলছে, হ্যাঁ, জল ও কার্বন টেট্রাক্লোরাইডের মিশ্রণকে বিওজি প্যানেলের মধ্যে ঢেলে কিছুক্ষণ স্থিরভাবে রাখলে মিশ্রণটি দুটি স্তরে বিভক্ত হয়ে যায় এবং নিচের স্তরে থাকা ভারী তরলটি মানে কার্বন টেট্রাক্লোরাইড এবং উপরের স্তরে থাকা অপেক্ষাকৃত হালকা তরল জল বিওজি প্যানেলের স্টপ কক খুলে প্রথমে কার্বন টেট্রাক্লোরাইড পরে জল পৃথক পৃথক গ্রাহক পাত্রে সংগ্রহ করার মাধ্যমে মিশ্রণটিকে উপাদানগুলিকে পৃথক করা হয়। যেটা আগে বললাম সেটাই একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, চিনি, জল আর কেরোসিন। চিনির জল ও কেরোসিন বলছে অসমসত্ব মিশ্রণ থেকে চিনির জল ও কেরোসিনের বিওজি প্যানেলের সাহায্যে পৃথক করা হয়। এই মিশ্রণটি একটি বিওজি প্যানেলে নিয়ে কিছুক্ষণ সময় স্থিরভাবে রেখে দেওয়া হলে কিছু সময় পরে মিশ্রণটি দুটি স্তরে পৃথক হয়ে বেশি ঘনত্বের চিনির জল নিচের স্তরে, কম ঘনত্বের কেরোসিন উপরের স্তরে চলে আসবে। ঠিক আছে, উপরের স্তরে অবস্থান করে। এর ফলে প্যানেলের স্টপ কক খুলে চিনির জলের উপাদান এবং চিনি ও জলকে সাধারণ পদার্থ, মানে আমি চিনি আর কেরোসিনের মধ্যে মানে কার ঘনত্ব বেশি, মিশ্রণটিকে কি বিওজি প্যানেলে যে চিনির ঘনত্ব, এখানে বলছি দুটি স্তরে বেশি ঘনত্বের চিনির জল নিচের স্তরে, মানে চিনির জলটা কোথায়, গ্রাহক পাত্রে জমা হবে, আর কেরোসিনটা সেপারেটরি প্যানেলের মধ্যেই থেকে যাবে। এবার চিনির জলকে সেপারেট করতে গেলে সেখানে তোমার সাধারণ জল, মানে চিনি ও জলকে সাধারণ পাতন পদ্ধতিতে সেপারেট করতে পারবে, যেটা আগেই পড়েছো। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে সেপারেটরি পদ্ধতি গেল। আর এরপরে হচ্ছে তোমার দুটোর মধ্যে পার্থক্য বলেছে, আংশিক পাতন পদ্ধতি ও সেপারেটরি প্যানেল পদ্ধতিতে মানে পার্থক্য স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে। আর এইটা হচ্ছে বিওজি প্যানেল হচ্ছে তোমার ঘনত্বের পার্থক্যের ভিত্তিতে, যার ঘনত্ব বেশি
সে আগে হচ্ছে তোমার গ্রাহক পাত্রে জমা হবে, যার ঘনত্ব কম সে সেপারেটরি প্যানেলের মধ্যেই থেকে যাবে। তো এখানে বলছে যে স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন উষ্ণতার পৃথক স্ফুটনাঙ্কের একের অধিক তরলের সমসত্ব মিশ্রণ থেকে উপাদানগুলিকে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক মানে দুটোর ডেফিনেশন লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা কি বলছে যে তোমার এই পদ্ধতিতে পৃথকীকরণের জন্য তাপের প্রয়োজন, মানে আংশিক পাতনে তোমাকে হিট করতে হবে, কিন্তু এখানে বিওজি প্যানেলের যেটা আছে সেটাতে হিট করার কোনো প্রয়োজন নেই, আর এইটাতে আংশিক পাতন স্তম্ভের প্রয়োজন, এটাতে স্তম্ভের প্রয়োজন নেই। বোঝা গেল পার্থক্যটা কিছুই না, মানে দুটো থিওরিটা ভালো করে তুমি যদি পড়ো তাহলে অটোমেটিক করতে পারো। এরপরে কি রয়েছে, এরপরে আর কিছু নেই। তো এইটা হলো তোমার টোটাল চ্যাপ্টারটার থিওরি। ঠিক আছে।